নিচে ধ্রুব আর অর্ণিমা হোটেলের পেস্ট্রি শপটায় বসেছিল। অর্ণিমাকে দেখে চিন্তিত মনে হল ধ্রুবর। কি চিন্তা করছো? ধ্রুবর দিকে তাকালো অর্ণিমা। সাজিয়াকে নিয়ে টেনশন লাগছে। কি হচ্ছে ওপরে কে জানে। এইটা বলতে বলতেই ধ্রুবর ফোনটা বেজে উঠল। ইরফানের কল দেখে ঝট করে ধরল ও। হ্যালো। হ্যাঁ ইরফান বল। ওপাশ থেকে কি কথা হলো শুনতে পেল না অর্ণিমা। তবে ধ্রুবর চোখের ঝিলিক অনেক কিছু বলে দিল ওকে। ফোনটা রেখেই তাড়াহুড়ো লাগিয়ে দিল ধ্রুব। অর্ণিমা, জলদি চলো ওপরে। আরে কি হয়েছে সেটা আগে বলো। ইরফান কি বলল? একটু দম নিয়ে উত্তর দিল ধ্রুব। দে আর টুগেদার নাও। খুশিতে মুখ ভরে হেসে উঠল অর্ণিমা। কেকের বিল পরিশোধ করে দুজন বের হল শপ থেকে। লিফটে উঠল রুফটপে যাওয়ার জন্য। পুলের পাশে সেই একই জায়গায় বসেছিল ইরফান আর সাজিয়া। ধ্রুব আর অর্ণিমা আসতেই ওরা উঠে ওদেরকে স্বাগত জানাল। নতুন জুটিকে অভিনন্দন জানালো অর্ণিমা আর ধ্রুব। ইরফানকে দেখে মনে হচ্ছিল বিশাল কিছু একটা অর্জন করে ফেলেছে সে। খুশি তার মুখে ধরছেই না। অপরদিকে ভীষণ লজ্জায় সাজিয়া ইরফানের পাশে বসে আছে। খুশি ওর মুখেও ছেয়ে গেছে, তবে ওর চোখে কিছুটা সংশয় দেখতে পেল অর্ণিমা। মেয়েটার হাত চেপে নিঃশব্দে আশ্বস্ত করল ওকে। পাশ থেকে ধ্রুবর নজরেও বিষয়টা এড়াল না। সরাসরি ইরফানের সাথে কথা বলতে বসল ও। ইরফান, এখন যেহেতু তোদের মাঝে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, আই থিংক তোর এখন কিছু বিষয়ে জানাটা খুব জরুরি। ধ্রুবর গম্ভীর চেহারা দেখে ভুরু কুঁচকাল ইরফান। কি হয়েছে ধ্রুব? সাডেনলি এত সিরিয়াস হয়ে গিয়েছিস কেন তুই? একটা দম নিয়ে শুরু করল ধ্রুব। তুই বারবার জিজ্ঞেস করছিলি না সাজিয়া আমার কে হয়? ও হ্যাঁ, তাই তো। সাজিয়া আর তুই কি আত্মীয়? না ইরফান, উই আর নট রিলেটেড। সাজিয়া আমার বাসায় এসেছে কারণ ওর সাথে আমার বিয়ের কথা চলেছিল। পিঠ সোজা হয়ে গেল ইরফানের। চেহারায় আজব এক প্রতিক্রিয়া খেলে গেল ওর। কি বললি তুই? হমম ইরফান, সাজিয়ার ভাই আমার সাথে সাজিয়াকে বিয়ে দিতে চায়। এই কারণেই এবার তারা ঢাকায় এসেছে। চুপ হয়ে গেল ইরফান। সাজিয়ার দিকে অপলক তাকিয়ে রইল ও। চোখের দৃষ্টিতে অবিশ্বাস। ধ্রুব তাড়াতাড়ি কথা শুরু করল আবার। ইরফান, সাজিয়ার এখানে কোনো ইনভলভমেন্ট নাই। ও প্রথম থেকেই এই প্রস্তাবের এগেইনস্টে ছিল। তাই ওকে ভুল বুঝে ফেলিস না আবার। সাজিয়ার এখানে মতো থাকলে নিশ্চয়ই আমি আর অর্ণিমা তোদের সাথে আজ বসে থাকতাম না। কিন্তু সাজিয়ার ভাই শিহাব অনেক বেশি জোর দিচ্ছে এই বিয়েতে। এবং এখন অনেক কিছু ঘোলাটে হয়ে গেছে। শর্মি নিড ইউর হেল্প দোস্ত। ধ্রুবর দিকে তাকালো ইরফান। আমার হেল্প? হম্মম। কিভাবে? ডু ইউ ট্রুলি লাভ সাজিয়া? এটা কেমন প্রশ্ন? উত্তর দে আগে। হ্যাঁ, আই মিন আই ডু। Then you must get ready to marry her as soon as possible. 4 দিন পর সকালবেলা সাজিয়া পুলের পাশে বসে নিজে নিজেই হাসছিল। গত 4 দিনে অনেক কিছু বদলেছে। আসলে এত কিছু হুট করে হয়ে যাবে ভাবেও নি ও। এখন মনে হচ্ছে ওর সারাটা জীবন একটা পোস্ট মোডে ছিল, প্লে বাটনে এখন চাপ পড়েছে। সেই রাতে হোটেলে তাড়াতাড়ি বিয়ের কথা শুনে ইরফান পুরোই হকচকিয়ে গিয়েছিল। বিয়ে?
ধ্রুব, দোস্ত, মাত্র তো প্রেম শুরু করলাম। তুই এখনই বিয়ের কথা বলছিস কেন? আমি সাজিয়ার সাথে মোটে 3 কি 4 বার দেখা করেছি। একে অপরের ব্যাপারে আমরা কেউই বেশি কিছু জানি না। আমাদের একে অপরকে বোঝার একটু সময় দে। এটা শুনে ধ্রুবর আগে সাজিয়া নিজেই রিয়্যাক্ট করে বসেছিল। ফুঁসে উঠেছিল ও ইরফানের ওপর। এটার মানে কি? তুমি কি তাহলে বলতে চাচ্ছ আমাকে বিয়ে করার জন্য রিলেশনে আসনি তুমি? একে অপরকে চেনা জানার পর যদি আমার কোনো কিছু তোমার ভালো না লাগে, তাহলে কি আমার সাথে তুমি তখন ব্রেকআপ করবা? আরে, কি জ্বালায় পড়লাম রে বাবা! আমি কি বলছি আমি তোমাকে বিয়ে করব না? আই উইল ম্যারি ইউ সাজিয়া। কিন্তু এই ব্যাপারে এত তাড়াহুড়ো কেন এটাই তো বুঝতে পারছি না। ধ্রুব, আসল ঘটনাটা কি বলতো? ধ্রুব তখন বিস্তারিত ইরফানকে সবকিছু বুঝিয়েছিল। শিহাবের ইচ্ছা জানার পর একটু শঙ্কিত হয়েছিল ইরফান। সাজিয়াকে বলল, তোমার ভাই এত স্টাবার্ন কেন? তুমি একজন অ্যাডাল্ট সাজিয়া। তোমার নিজের জীবন সাথী চুজ করার পুরো অধিকার আছে। উনি এভাবে তোমাকে ফোর্স করতে পারেন না। সাজিয়া করুণ চোখে তাকিয়েছিল ইরফানের দিকে। মায়া লাগল ইরফানের। সাজিয়ার হাত নিজের হাতে নিয়ে বলেছিল ও, তোমার ভাইয়ের সাথে আমি কথা বলবো। এভাবে তোমাকে উনি কষ্ট দিতে পারেন না। আমি সহ্য করব না এটা। তুমি কোনো টেনশন করো না। সেই সময় ধ্রুব বুঝে গিয়েছিল ইরফানকে আর বেশি কিছু বোঝানোর প্রয়োজন নেই। এখন থেকে ও নিজেই সব হ্যান্ডেল করবে। তারপর থেকে আজ পর্যন্ত ইরফানের সাথে এই নিয়ে কয়েকবার কথা হয়েছে ধ্রুবর আর সাজিয়ার। ইরফান ওর মাকে সাজিয়ার ব্যাপারে জানিয়েছে। উনি অমত করেননি। ইরফানের বাবা দেশে নেই দেখে কথা বলতে পারেনি ওনার সাথে। তবে ইরফান বলেছে এটা নিয়ে সে চিন্তিত না। যদিও ওর বাবা একটু সেকেলে প্রকৃতির, ওনাকে বোঝাতে ইরফান কোনো উপায় বাদ রাখবে না। তবে এখন সবার আগে শিহাবের সাথে কথা বলাটা বেশি জরুরি। ধ্রুবদের বাসায় থাকতে থাকতেই কথা বলতে হবে ইরফানের। ওদিকে গতকাল থেকে শিহাবের কেন যেন মনে হচ্ছে কোথাও কোনো একটা সমস্যা হচ্ছে। এই বাড়ির মানুষজন কেমন আচরণ করছে যেন। যদিও ধ্রুব আর সাজিয়া বেশ কাছাকাছি চলে এসেছে একে অপরের, তারপরও কোথাও কিছু একটা মিলছে না। রাহেলা বেগমের ক্ষেত্রেই বেশি খুঁতখুঁত লাগছে শিহাবের। এমনিতে মহিলা মেহমানদারিতে কোনো প্রকার কমতি রাখছেন না। সবসময়ই হাসি মুখে ওদেরকে আপ্যায়ন করে চলেছেন। তবে যখনই শিহাব বিয়ের কথাটা ওনার সামনে তোলে তখনই তিনি কেমন যেন এড়িয়ে যান পুরো বিষয়টা। আগে ধরতে পারেনি এটা শিহাব, কিন্তু এখন বুঝতে ওর সমস্যা হচ্ছে না। রাতে নিজেদের রুমে বসে বিথির সাথে আলোচনায় বসেছিল শিহাব। বিথি, তোমার কি মনে হচ্ছে? কি হচ্ছে এই বাসায়? মানে কি? মানে, এরা কি আসলেই সাজিয়া আর ধ্রুবর ব্যাপারটা নিয়ে সিরিয়াস? বিথি একটা দম নিয়ে তাকালো শিহাবের দিকে। তাহলে এতদিনে চোখ খুলল তোমার? আমি তো সেই কবে থেকেই বুঝতে পেরেছি যে এখানে অন্য কিছু চলছে। শুনে ভরকে গেল শিহাব। তুমি বুঝেছ তো আমাকে বলনি কেন? তোমাকে বললে তুমি শুনতে? নিজের ভুবনেই ঘুরে বেড়াও তুমি। কারো ব্যাপারে কিছু বুঝতে চাও না। অন্যদিকে তাকিয়ে কি যেন চিন্তা করল শিহাব। তারপর বিথিকে কোনো কিছু না বলে ঘুমাতে চলে গেল। সকালে উঠেই ধ্রুবর খোঁজে বের হল শিহাব। রাতেই চিন্তা করে রেখেছে আজ এটার বিহিত করবে সে।
এতদিন ধ্রুবকে ঘাটায়নি ও এই চিন্তা করে যে ধ্রুব আর সাজিয়া মিশছে, সেটাতেই থাকুক দুজন, আর বিয়ের ব্যাপারে কথা তো আসলে রাহেলা বেগমের সাথে হয়েছে, ধ্রুবর সাথে না। তাই ওর কাছে আগ বাড়িয়ে যাওয়া কেমন যেন দেখায়। কিন্তু এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে। এখন আর চান্স নিতে চায় না শিহাব। ধ্রুবকে নাস্তার টেবিলে পেল শিহাব। ধ্রুব, আজ বিকালে কি খুব বিজি তুমি? অবাক হয়ে শিহাবের দিকে তাকালো ধ্রুব। মম আজকে একটা মিটিং আছে অফিসের পরে। তারপর কোনো কাজ নেই? কেন ভাইয়া, কোনো দরকার আপনার? হ্যাঁ, মানে তোমার সাথে কিছু কথা ছিল আমার। কথাটা খুব জরুরি, তাই সময় নিয়ে বলতে লাগবে। ও আচ্ছা, ঠিক আছে, আমি সন্ধ্যায় ফ্রি থাকব। সন্ধ্যায় শিহাব, বিথি আর রাহেলা বেগম ড্রয়িং রুমে বসে গল্প করছিলেন, তখন ধ্রুব এসে বসল ওদের মাঝে। ভাইয়া, আপনি আমার সাথে কিছু ব্যাপারে কথা বলতে চাচ্ছিলেন মনে হয়। কি বলুন তো? নিজেকে ভেতর থেকে পুরোপুরি গুছিয়ে তারপর কথা শুরু করল শিহাব। আসলে আমাদের মাঝে তো কোনো কিছু লুকানো নেই। তুমি তো নিশ্চয়ই জানো আমরা কেন তোমাদের এখানে এসেছি। আন্টি তো বলেছেনই তোমাকে সবকিছু। মানে তোমার আর সাজিয়ার বিয়ের ব্যাপারে আর কি। আমাদের আত্মীয়স্বজন সব খুলনায় থাকে। এখনও ওদিকটায় যেতে পারিনি। এদিকে আস্তে আস্তে আমাদের আমেরিকা ফেরারও সময় চলে আসছে। তাই ভাবছিলাম যত দ্রুত সম্ভব এখানের পাটটা চুকিয়ে খুলনায় চলে যেতাম। তো তোমার কি মত ধ্রুব? তুমি কি এই বিয়েতে রাজি আছো? ধ্রুব চুপচাপ সবকিছু শুনল প্রথমে। তারপর শান্ত গলায় বলল, ভাইয়া, আমার মনে হয় বিয়ে শাদির ব্যাপারটা মেয়েদের জীবনে অনেক বেশি প্রভাব ফেলে। আমার মতে আমার ডিসিশনের আগে আপনি সাজিয়ার মতামতটা নিয়ে নিন। ও আমাকে চুজ করবে কি না, এটা আগে জানা দরকার। হো হো করে হেসে দিল শিহাব, তবে চেহারায় ইতস্ততা স্পষ্ট ওর। সাজিয়াকে নিয়ে তুমি চিন্তা করো না ধ্রুব। ও রাজি আছে। ওকে নিয়ে কোনো সমস্যা নেই। কিভাবে এই মিথ্যা কথাটা বলছো তুমি ভাইয়া? কেন বলছো আমি এই বিয়েতে রাজি আছি? 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে তাকালো শিহাব। সাজিয়াকে দেখে বাকরুদ্ধ হয়ে গেল ও। কিন্তু তার থেকেও বেশি অবাক হল ওর পাশে দাঁড়ানো ছেলেটাকে দেখে। ড্রয়িং রুমে ঢুকল সাজিয়া আর ইরফান। ভাইয়ের কাছে আসলো সাজিয়া। ভাইয়া, আমি বারবার তোমাকে বলেছি আমি এই বিয়েতে রাজি না। তারপরেও কেন তুমি জেদ ধরে আছো? কেন আমাকে ফোর্স করছো তুমি? রক্তলাল হয়ে গেল শিহাবের চোখ। মনে হলো এখনই ফেটে পড়বে। দাঁতে দাঁত চিবিয়ে কোনোমতে সাজিয়াকে বলল ও। চুপ কর সাজিয়া। বড়রা কথা বলছে এখানে। তুই রুমে যা। কিন্তু এক পাও নড়ল না সাজিয়া। হ্যাঁ, বড়রা কথা বলছে, কিন্তু কথাটা আমাকে নিয়ে হচ্ছে, তাই আমার থাকাটা অবশ্যই জরুরি। কারণ আমার অবর্তমানে তুমি মিথ্যা কথা বলছ। আমি এই বিয়েতে শুরু থেকেই রাজি ছিলাম না। তোমাকে সরাসরি বলেছি ব্যাপারটা। তারপরেও তুমি জোর জবস্তি করে এই বিয়েটা করাতে চাচ্ছ। শিহাব কল্পনাও করেনি এভাবে বিদ্রোহ করে বসবে সাজিয়া। সারা গা কাঁপতে লাগল ওর। সাজিয়ার দিকে শিহরিত দৃষ্টি দিয়ে বলল ও, আমি তোর গার্জিয়ান। আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করছি, কারণ তোর জন্য এটাই বেস্ট। ধ্রুবর সাথে বিয়ে করাই বেস্ট ডিসিশন তোর জন্য। তুমি আমার জীবনের এত বড় ডিসিশন আমার মতামত ছাড়া কিভাবে নাও ভাইয়া? কোনো কারণে তোমার মনে হচ্ছে যে এটাই বেস্ট? ওনাদের অঢেল সম্পত্তি আছে এই জন্য, নাকি সোশ্যাল স্ট্যাটাসে তারা অনেক ওপরে এর জন্য? কোনটা?
আর এর মধ্যে কোনটা গ্যারান্টি দিতে পারবে আমার সুখের ভাইয়া? আর থাকতে পারল শিহাব, হঠাৎ করে কারো কিছু বোঝার আগেই চড় মেরে বসল সাজিয়ার গালে। রুমের বাকিরা থ খেয়ে গেল এই কাণ্ডে। সাথে সাথে ইরফান এসে সাজিয়াকে ধরে নিল। এটা দেখে অবাক হওয়ার জোগাড় হল শিহাবের। ধ্রুব তখন ওদের মাঝে এসে গলা চড়িয়ে বলল, শিহাব ভাইয়া, কি করছেন আপনি? সাজিয়াকে এভাবে মারলেন কেন? ধ্রুবর দিকে শিহাবের চোখ নেই। ইরফানের দিকে অপলক তাকিয়ে আছে ও। তুমি কে? ইরফান সোজা হয়ে শিহাবের সামনে দাঁড়াল। আমি ইরফান রহমান। আপনার বোন সজিয়াকে আমি পছন্দ করি। এবং আমিও ইরফানকে পছন্দ করি ভাইয়া। দ্বিতীয়বারের জন্য চমকে গেল শিহাব। এবং এবার বিশাল ঝটকা খেল মনে হল। অবিশ্বাসের চোখে সাজিয়া আর ইরফানকে দেখতে লাগল ও। সাজিয়া তখন এসে ভাইয়ের হাত ধরল। ভাইয়া, ইরফান আমার ইউনিভার্সিটিতে পিএইচডি করছে। আমি ওকে বেশ কিছু দিন ধরেই চিনি এবং পছন্দ করি। তোমাকে ওর কথা বলতেই চাচ্ছিলাম, তবে তুমি এই প্রস্তাবে এত ডুবেছিলা যে আমি আর আগাতে পারিনি তোমার দিকে। শিহাব তখনও ক্ষুব্ধ চোখে তাকিয়ে আছে ইরফানের দিকে। শরীর এখনো রাগে হালকা কাঁপছে ওর। আস্তে আস্তে ইরফানের থেকে চোখ সরিয়ে সাজিয়াকে দেখল শিহাব। তুমি আমাকে এভাবে বিট্রে করেছ? আমার পিঠ পিছে, আমার অমতে কাউকে পছন্দ করেছ? বাবা মা চলে যাওয়ার পর আমি তোমাকে বড় করেছি। আমার সেই আদরের এটা প্রতিদান দিলা তুমি? শিহাবের চিৎকারে ফেটে পড়ল পুরো রুমটা। রাহেলা বেগম আর বিথি কেঁপে উঠল একদম। তবে সাজিয়া ঠায় দাঁড়িয়ে রইল এক জায়গায়। ভাইয়া, তোমাকে আমি আমার বাবার জায়গায় রেখে সম্মান দেই, তুমি সেটা জানো। আজ অবধি তোমার অবাধ্য আমি হইনি কখনো। কিন্তু এটা আমার পুরো জীবনের ব্যাপার ভাইয়া। তুমি তো আমার বিয়েটা দিয়ে দিবা, কিন্তু সেই বিয়েটা, সেই সম্পর্কটাকে বয়ে চলতে হবে আমাকে। তাহলে আমি কার সাথে এই পথটা চলতে চাই তার ডিসিশন কি আমার নেওয়া উচিত না? আমাকে এসব চিপ ডায়লগ শুনিয়ে কোনো লাভ নেই সাজিয়া। আমি কখনোই তোমাদেরকে মেনে নিব না। আমার অনুযায়ী না হলে আমি সেটা অ্যাকসেপ্ট করব না। ব্যাস। ইরফান তখন সরাসরি শিহাবের দিকে চাইল। আপনার এক্স্যাক্টলি কিসের জন্য আমাকে অ্যাকসেপ্ট করতে সমস্যা হচ্ছে ভাইয়া? এটা ঠিক আমার ফ্যামিলি ধ্রুবদের মতো এত হাই লেভেলের না। তবে আমার পরিবারকেও সোসাইটির এলিটদের মাঝেই গণ্য করা হয়। আমার বাবার দেশে মাল্টিপল বিজনেস রয়েছে। আর যদি আমার ব্যাপারে জানতে চান তবে আমি নিজেই হাইলি এডুকেটেড। পড়াশোনা শেষে বাবার বিজনেস জয়েন করব, আর এই মুহূর্তে ধ্রুবকে আমি ওর বিজনেস আমেরিকায় এক্সপ্যান্ড করাতে সাহায্য করছি। একটু দম নিল ইরফান। আবার শিহাবকে উদ্দেশ্য করে কথা শুরু করল ও, তবে এবার কণ্ঠে আনল নমনীয়তা। ভাইয়া, এই সব কিছু বলার পরেও একটা কথা বলতে চাই। আমি সাজিয়াকে আসলেই অনেক পছন্দ করি। ওকে সম্পূর্ণ রূপে খুশি রাখার চেষ্টা করব আমি। আপনি রাজি হয়ে যান শুধু। এটা বলে ইরফান শিহাবের হাত ছুঁইতে যাচ্ছিল, তবে ঝটকা মেরে নিজের হাত সরিয়ে নিল শিহাব। রাগান্বিত চোখে তাকালো সাজিয়া আর ইরফানের দিকে। আমাকে এত মানুষের মাঝে ইনসাল্ট করে মনে করেছ পার পেয়ে যাবা তোমরা? কখনোই না। ধ্রুবকে তুমি বিয়ে করতে চাও না তাই না? ঠিক আছে যাও, দিলাম না এখানে বিয়ে, তবে তোমার এই ছেলের সাথে সম্পর্ক আমি কখনোই মেনে নিব না। আমার ইগোকে আজ তুমি হার্ট করছো সাজিয়া। আই উইল নট টলারেট ইট। আমি কখনোই তোমাদের বিয়ে হতে দিব না। এই বলে রাগে কাঁপতে কাঁপতে বিথির দিকে তাকালো শিহাব। বিথি,
ব্যাগ গুছাও। আর এক মুহূর্ত এই বাসায় থাকার কোনো মানে হয় না। আমরা আজ রাতেই চলে যাব। রাহেলা বেগম এটা শুনে তাড়াতাড়ি এগিয়ে এলেন। বাবা, এত রাগ করো না। ওরা ছোট মানুষ, তোমাকে না বুঝেই কষ্ট দিয়ে ফেলেছে। মাফ করে দাও ওদের। ইরফান অনেক ভালো ছেলে। আমি অনেক বছর থেকেই ওকে আর ওর পরিবারকে চিনি। সাজিয়া ওদের সাথে অনেক সুখে থাকবে। শিহাব তাকালো একবার রাহেলা বেগমের দিকে, তবে ওর দৃষ্টিতে ক্ষোভ আর রাগ ছাড়া কিছুই পাওয়া গেল না। বিথিকে আবার বলল ও। চলো বিথি। রাহেলা বেগম আবার চেষ্টা করলেন। বাবা, এই রাতের বেলা কেন বের হবা? কাল সকালে যেও। আজ রাতটা থেকে যাও। আন্টি, আপনাদের বাসায় একটা উদ্দেশ্য নিয়ে এসেছিলাম। এখন সেটা আর নেই, তো এখানে এক মুহূর্তও সময় নষ্ট করার কোনো মানে হয় না আমাদের। বিথি চলো। বিথি সাজিয়ার হাত ধরল তখন। ততক্ষণে সাজিয়া হাউ মাউ করে কাঁদছিল। অন্যদের এটা দেখে কষ্ট লাগলেও শিহাব তাকালো না সাজিয়ার দিকে। হনহন করে বের হয়ে গেল রুম থেকে ও। ধ্রুব ওর পেছনে যেতে নিচ্ছিল, তবে ইরফান থামিয়ে দিল ধ্রুবকে। দোস্ত, এটা আমার আর সাজিয়ার লড়াই, আমাদেরকে লড়তে দে। ভাইয়াকে যেভাবেই হোক মানাবো আমরা। ধ্রুব হালকা একটা হাসি দিয়ে পিছ পা হল। সাজিয়ার কাছে গেল ও। সাজিয়ার মাথায় হাত বুলিয়ে দিল। ফোফাতে ফোফাতে বলল সাজিয়া, ধ্রুব ভাইয়া, আমাদের প্রথম শর্তটাই আমি রাখতে পারলাম না। শিহাব ভাইয়াকে কষ্ট দিয়েই ফেললাম। এখন কি হবে? আমি তো এটা চাইনি। সাজিয়া আপু, সব ঠিক হয়ে যাবে। তোমাদের পথটা কঠিন হতে পারে, এটা তো জানাই ছিল। তবে তোমার সাথে ইরফান আছে এবং আমি জানি ও তোমার হাত ছাড়বে না কখনো। একদিন সব ঠিক হয়ে যাবে সাজিয়া। বিথি তখনও সাজিয়ার হাত ধরেই দাঁড়ানো। পাশ থেকে সাজিয়াকে জড়িয়ে ধরে বলল ও। সাজিয়া, আমিও তোমাদের সাথে আছি। আমরা তিনজন মিলে তোমার ভাইকে মানাবো, এবং এক না একদিন ও মেনে যাবেই। তবে এখন ও অনেক রেগে আছে। এখন কারো কথাই শুনবে না সে। তাই এই মুহূর্তে ও যা চাচ্ছে তাই করা ভালো। চলো ব্যাগ প্যাক করো। আমরা আমাদের এই যুদ্ধ আমেরিকাতে যেয়ে করব। এখন সেটার সময় না। ভাবির কথায় কিছুটা শান্ত হল সাজিয়া আর আশ্বস্তবোধ করল ইরফান আর ধ্রুব। ওনার কথা মতোই সবাই সে সময়ের জন্য চুপ হয়ে গেল। সেই রাতে আসলেই শিহাবরা চলে গেল। থামানোই গেল না কোনোভাবে। বিথির উপদেশে কেউ আর সেই রাতে ঘাটাল না শিহাবকে। তবে সাজিয়া যাওয়ার সময় খুব কাঁদছিল। এই দৃশ্যটাই ছিল সবচাইতে হৃদয় বিদারক। রাহেলা বেগমকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিয়েছিল ও। রাহেলা বেগমও নিজেকে থামাতে পারেননি। তবে এগুলোতে শিহাবের বেশি একটা প্রতিক্রিয়া দেখা গেল না। সেই দিন সকালে যখন শিহাব ধ্রুবর কাছে এসেছিল কথা বলার জন্য, তখনই ধ্রুব বুঝে গিয়েছিল কি সেই জরুরি কথা শিহাবের। অফিসে যেয়েই তাই প্রথমে ইরফানকে ফোন দিয়েছিল ও। ইরফানকে রাতে বাসায় আসতে বলে দিয়েছিল সব প্রস্তুতি নিয়ে। তার সাথে সাজিয়াকেও রেডি থাকতে বলেছিল ধ্রুব। তবে এখন নিজের কাজে কোথাও ভুল করল কি না এটাই চিন্তা করছে ও। ইরফান আর সাজিয়াকে কি খুব হুড়োহুড়ি করে শিহাবের সামনে নিয়ে আসলো কি না এটা নিয়েই শঙ্কিত ধ্রুব। তবে ওর এই শঙ্কা নিয়ে যখন ইরফানের সাথে কথা বলেছিল ও, তখন ইরফান ওকে সান্ত্বনা দিল। তুই কোনো ভুল করিস নাই দোস্ত। আজ কালকের মধ্যে এমনিতেই আমাকে শিহাব ভাইয়ার সাথে কথা বলতেই হতো।
এই পরিস্থিতি তখনও রাইজ হতো, এটা তুইও বুঝিস। তাই এখানে তোর কোনো দোষ নাই। ইরফানকে জড়িয়ে ধরল ধ্রুব। হেসে ওর পিঠ চাপড়ে দিল ইরফান। তারপর ধ্রুব জিজ্ঞেস করল ইরফানকে, তো এখন তোদের নেক্সট স্টেপ কি হবে? এখন আপাতত কিছু করব না। যদি খুলনায় যে শিহাব ভাইয়া কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি না করেন তাহলে আমিও চুপ থাকব। এর মাঝে বাবা আসলে ওনাকেও মানাতে হবে। তারপরে যা হবার তা নিউ ইয়র্কে যেয়ে করব। দরকার পড়লে ভাইয়ার পা ধরে বসে থাকব। হা হা হা। দুই বন্ধুর কথার মাঝেই শিহাবদের বের হয়ে যেতে দেখল ওরা। সাজিয়া এসে একে একে সবার কাছ থেকে বিদায় নিল। ইরফানের সামনে আসতেই ওর টি শার্টের একটা কোনা ধরে ডুকরে কেঁদে উঠল মেয়েটা। ইরফান ওর মুখটা নিজের দুহাত দিয়ে উঠিয়ে চোখের পানি মুছে দিল। ওয়েট ফর মি সাজিয়া, আই উইল কাম টু ইউ। আর খুলনায় গিয়ে কোনো সমস্যা হলে আমাকে ফোন দিবা, ভয় পেও না। ইরফানের কথায় আশ্বস্ত হয়ে চলে গেল সাজিয়া। ওদের যাওয়ার কিছুক্ষণ পরে ইরফানও বিদায় নিল। বাসার পরিবেশটা ভারী হয়ে গেছে খুব, এবং এটাকে ঠিক করার কোনো উপায় পেল না কেউ, তাই যার যার রুমে চলে গেল। দোতলায় উঠে অর্ণিমাকে ফোন দিল ধ্রুব। আজ আরিশাকে পোড়ানোর কথা থাকলেও অর্ণিমাকে আসতে মানা করে দিয়েছিল ও। বাসায় ঝামেলা হতে পারে দেখে আগেই অর্ণিমাকে নিয়ে সতর্ক অবলম্বন করেছে। এখন ফোন দিয়ে সবকিছু জানালো ওকে। শুনে অর্ণিমার কলিজা থেকে পানি শুকিয়ে যাওয়ার জোগাড়। কি বলো কি এইসব? সাজিয়া তো তাহলে ভীষণ কষ্ট পেয়েছে। এখন এসবের সমাধান কি? এগুলো সবই ভাগ্যের ব্যাপার অর্ণিমা। ওদের ভাগ্যে কি আছে তা মহান আল্লাহই জানেন। তবে মন থেকে দোয়া করি যেন ওদের মিল হয়। সেটাই। আচ্ছা, তুমি আজ অনেক এক্সস্টেড, শুয়ে পড়ো জলদি। কাল কথা বলবো। এক সপ্তাহ পর। আজ রাহেলা বেগম, শেলি, ধ্রুব এবং আরিশা চট্টগ্রাম যাচ্ছে অর্ণিমার পরিবারের সাথে কথাবার্তা পাকাপাকি করার জন্য। অর্ণিমা আগের দিনই চলে গেছে একদিনের ছুটি নিয়ে। ফেরার সময় ধ্রুবদের সাথেই ঢাকায় চলে আসবে। সকাল 11টার দিকে ধ্রুবরা চট্টগ্রাম এয়ারপোর্টে নামল। অর্ণিমার বাবা এবং ভাই নিজেরাই এসেছেন ওদের রিসিভ করতে। সবাইকে নিয়ে অর্ণিমার বাসার দিকে রওনা হলেন তারা। অর্ণিমাদের বাসায় ধ্রুব এবং ওর পরিবারকে সাদর আমন্ত্রণে গ্রহণ করা হল। অর্ণিমার বাবা মা এই প্রথম ধ্রুবকে সামনাসামনি দেখলেন। এক দেখাতেই পাত্র পছন্দ হয়ে গেল তাদের। সময় লাগল না দুই পরিবারের মাঝে আলাপ জমতে। দুপুরের সময় হয়ে গেছে বলে অর্ণিমার বাবা অনুরোধ করলেন সবাইকে আগে লাঞ্চ করে নিতে, তারপর আরাম করে বসে বিয়ের দিনক্ষণ ঠিক করে হবে। লাঞ্চের পরে বড়রা একত্র হয়ে আলোচনায় বসল। দুই পক্ষের সুবিধা অসুবিধা সবকিছু মাথায় রেখেই বিয়ের তারিখ আগামী মাসের প্রথম সপ্তাহে, তার মানে আজ থেকে 3 সপ্তাহ পরে ধার্য করা হল। বিয়ে চট্টগ্রামে হবে আর রিসেপশন ঢাকায়। সব ঠিকঠাক হয়ে যাওয়ার পর অর্ণিমাকে নিয়ে আসা হলো সবার মাঝে। ধ্রুবর পাশে বসিয়ে দেওয়া হলো ওকে। রাহেলা বেগম আজ খুশি, যেন কোনোভাবেই ধরে রাখতে পারছেন না। অর্ণিমার জন্য আনা গয়নাটা অনেক আদর ভরে ওর গলায় আর হাতে পরিয়ে দিলেন। এরপর ওর হাত ধরে বললেন, মা, এই হার আর বালা আমার মরহুম শাশুড়ি আম্মার দেওয়া। আমার মায়ের গয়না আর শাশুড়ির গয়না আমি যত্ন করে রেখে দিয়েছিলাম আমার 2 ছেলের বউয়ের জন্য। মিথিলাকে মায়েরটা দিয়েছিলাম, তোমাকে শাশুড়িরটা দিচ্ছি। আজ সবাইকে সাক্ষী রেখে আমি তোমাকে আমার ঘরের বউ হিসেবে গ্রহণ করে নিচ্ছি। এই ভালোবাসা আর সম্মান পেয়ে মনটা ভরে গেল অর্ণিমার।
লাজে মাথা নিচু করে হেসে দিল ও। পাশে বসা ধ্রুবও সেই হাসিতে নিজের ভাগ বসাল। দেখতে দেখতে চলে আসলো বিয়ের দিন। আগের দিনই ধ্রুবর পরিবার থেকে সবাই চট্টগ্রাম চলে এসেছিল। গত রাতেই ধ্রুব আর অর্ণিমার কাবিন হয়ে গেছে অর্ণিমাদের বাসায়। রাতে ফোনে কথা বলতে গিয়ে কেঁদে দিয়েছিল অর্ণিমা। ধ্রুব এতে হকচকিয়ে গিয়েছিল একদম। অর্ণিমা, কি হলো? কাঁদছ কেন? কি হয়েছে বলো তো? ফুপিয়ে ফুপিয়ে জিজ্ঞেস করল অর্ণিমা। ধ্রুব, আসলেই আমাদের বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? একটু থেমে বলল অর্ণিমা। আমি আসলে এত খুশি যে নিজের ইমোশন কন্ট্রোল করতে পারছি না। অটোমেটিক চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে। অর্ণিমার কথা শুনে হাঁপ ছেড়ে বাঁচল ধ্রুব। সাথে হো হো করে হেসেও দিল। জীবনে প্রথম শুনলাম কেউ খুশি কন্ট্রোল না করতে পেরে ভ্যাউ ভ্যাউ করে কাঁদে। আচ্ছা অর্ণিমা, তুমি কি সবসময়ই এটা করো? খুশি থাকলেই কাঁদো? এখনই বলে দাও, তাহলে সামনে সাবধান থাকব, তোমাকে বেশি খুশি দিব না। কথাটা শুনেই গলায় অর্ণিমার তেজ উঠল। বিয়ের একদিনও হলো না এখনই এই কথা বলছো তুমি? বুঝেছি আমার ভাগ্যে খারাপই আছে। সুখ মনে হয় জুটবে না। হম্মম, ভাগ্যে খারাপই তো আছেই তোমার। আমার বউ হয়ে আসছো তুমি। 1 মিনিটও তোমাকে ফ্রি টাইম দিব না। সারাক্ষণ নিজের কাছে রাখব। অতিষ্ঠ করে দিব তোমাকে ভালোবাসতে বাসতে। এত কষ্ট সহ্য করতে পারবা তো মিসেস মেহরাব খান? লজ্জায় পড়ে গেল অর্ণিমা। তবে চেহারাটা এই সময় লজ্জায় লাল হয়নি ওর, হয়েছে খুশিতে। তাড়াতাড়ি ধ্রুবকে বলল ও। ধুর, উল্টাপাল্টা কথা শোনার সময় নেই আমার। এখন রাখি, আমার ঘুম আসছে। হমম, ঘুমাও ঘুমাও। ভালো করে ঘুমিয়ে নাও আজকে। কাল থেকে তো কতদিন আর রাত ঘুমাতে পারবে না কে জানে। আসলেই ভাগ্যে তোমার খারাপই আছে অর্ণিমা। এবার লজ্জা আছড়ে পড়ল অর্ণিমার মুখে। আর কিছু শোনার মতন সাহস হল না ওর। আমি রাখি। ফোন কেটে দিল অর্ণিমা। ওপাশে অধীর আগ্রহে অপেক্ষায় বসিয়ে রাখল ধ্রুবকে। পরদিন দুপুরেই বিয়ের প্রোগ্রাম ছিল। খুব জাঁকজমকভাবে বিয়ের সব রীতি পূরণ করলেন অর্ণিমার বাবা মা। মেয়ে বিদায়ের সময় বেশ স্পর্শকাতর এক পরিবেশের সৃষ্টি হয়ে গিয়েছিল, তবে ধ্রুব অর্ণিমার বাবা মাকে আশ্বস্ত করতে সক্ষম হল যে তাদের মেয়েকে নিজের জীবনে সবচাইতে বেশি প্রায়োরিটি দিবে ও। অর্ণিমাকে কখনো কষ্ট উঠে পারবে না। ঢাকায় আজ খান প্যালেসকে শুধু অর্ণিমাকে স্বাগত জানানোর জন্য সাজানো হয়েছে। গেট দিয়ে গাড়ির বহর যখন ঢুকল, অর্ণিমার তখন হঠাৎ সেই প্রথম দিনের কথা মনের চোখে ভেসে উঠল। কিভাবে ও প্রধান ফটক দিয়ে ঢুকেছিল, আফসারের পেছনে পেছনে, দূর থেকে ফোয়ারাটাকে দেখে কি মুগ্ধই না হয়েছিল। কল্পনাও করেনি তখন এই বাড়ির সাথেই ওর জীবন জড়িত হয়ে যাবে। তখনও বোঝেনি একদিন এই খান প্যালেস ওর স্থায়ী ঠিকানা হয়ে যাবে। আজ অর্ণিমাকে সিঁড়ি দিয়ে উঠিয়ে সরাসরি ধ্রুবর রুমে নিয়ে যাওয়া হল। এই প্রথম ধ্রুবর রুমে নিজের প্রাপ্ত অধিকার নিয়ে প্রবেশ করল অর্ণিমা। আজ থেকে এটা শুধু ধ্রুবর না, ওদের দুজনের রুম। এই বিশাল বড় বাড়িতে ওদের ছোট্ট নিজস্ব সংসার। রুমটাতে অর্ণিমার হাত ধরে ওকে নিয়ে আসলো ছোট্ট আরিশা। বড়দের থেকেও ঢের গুণে বেশি আজ খুশি ও। অর্ণিমাকে নিজের কাছে পেয়ে মনে হচ্ছে আকাশের চাঁদ পেয়েছে। আন্টি, আন্টি আসো, রুমে আসো। দেখ বাবার রুম কত সুন্দর করে সাজানো হয়েছে। আমাকে সবাই বলেছে তোমার জন্য করা হয়েছে এটা। কিন্তু কেন আন্টি? কেন এভাবে ডেকোরেট করা হয়েছে?
ধ্রুব অর্ণিমার পেছনেই ছিল, তবে সেটা অর্ণিমা বা আরিশাকেও দেখেনি তখন। ছোট্ট আরিশার কথায় মুখ টিপে হেসে দিল ধ্রুব। বুঝতে পারল বিশাল বিব্রতকর অবস্থায় পড়ে গেছে অর্ণিমা। কিভাবে আরিশার কথাকে সামলায় ও তাই দেখতে চায় ধ্রুব। অর্ণিমা আসলেই বিব্রতবোধ করছিল, তবে আরিশাকে সেটা বুঝতে দিল না ও কাছে টেনে আনল ওকে। মামনি, এখানে আন্টি কোথায় আছে? অবাক হয়ে ওর দিকে তাকালো আরিশা। কেন? তুমিই তো আমার আন্টি। না আম্মু, এখন আর আমি তোমার আন্টি নই। এখন থেকে আমি আরিশা মামনির মা হয়ে গিয়েছি। সো এখন থেকে আপনি আমাকে কি বলে ডাকবেন? মা? হ্যাঁ, সোনা। আমাকে মা বলে ডাকবা তুমি। কি হলো কিছু বুঝে ওঠার আগেই অর্ণিমা দেখল আরিশার চোখ দিয়ে পানি বের হচ্ছে। ছোট্ট বাচ্চাটাকে কাঁদতে দেখে ওকে জড়িয়ে ধরল অর্ণিমা। ধ্রুব সব শুনছিল পেছনে থেকে। আরিশার এমন প্রতিক্রিয়ার দৌড়ে এসে আরিশার আর অর্ণিমার পাশে বসল ও। মামনি, কি হয়েছে? তুমি কাঁদছ কেন? চোখে পানি নিজের ছোট ছোট আঙ্গুল দিয়ে মুছতে মুছতে বলল আরিশা। আমার খুব খুশি লাগছে বাবা। আমি এতদিন কাউকে মা ডাকতে পারিনি। এখন আমার বাবাও আছে, মাও আছে। আমার হ্যাপি ফ্যামিলি হয়ে গেছে। তাই কান্না চলে এসেছে আমার বাবা। আরিশার কথা শুনে অর্ণিমাও কেঁদে ফেলল। বাচ্চাটাকে আগলে নিল নিজের বুকের মাঝে। চোখে পানি ধ্রুবরও আসল। এত খুশি যে ওর ভাগ্যেও লিখা হয়েছে তা ওর কল্পনাতেও ছিল না। হেসে দিল ও। এ দেখি, মা মেয়ের এক অবস্থা। দুজনই বেশি খুশি হলে কাঁদে। হায় আল্লাহ, আমার যে কি হবে। ধ্রুবর কথা শুনে নিজেদের কান্না থামালো বাকি দুজন। কপট রেগে তাকালো ধ্রুবর দিকে। ধ্রুব আর এক মুহূর্ত অপেক্ষা করল না। জড়িয়ে ধরল দুজনকে ওর দুপাশে। দুজনের কপালেই চুমু দিল। মাই টু বিউটিফুল উইমেন, আই লাভ ইউ বোথ আল্ট। 6 বছর পর ধ্রুব অফিস থেকে বাসায় আসতেই লনে অনেক হাসির আওয়াজ শুনতে পেল। ভেতরে না ঢুকে লনেই সরাসরি গেল ও। রাহেলা বেগম লনের চেয়ারে বসে রোদ পোহাচ্ছেন আর সামনের দৃশ্য দেখে হাসছেন মনের সুখে। তার দৃষ্টি ধরেই সামনে তাকালো ধ্রুব। অর্ণিমা আর আরিশা পুলপারে স্কেটিংয়ে মেতে উঠেছে। এখন আরিশা ক্লাস 7-এ পড়ুয়া টিনেজার। লম্বায় অর্ণিমাকে ছুঁই ছুঁই করছে। দেখতে বেশ সুন্দর হয়েছে। অর্ণিমার থেকেও ভালো স্কেটিং করে এখন ও। মা, আমাকে ধরো তো দেখি। আই বেট আজকে পারবা না তুমি। অর্ণিমা পেছনে থেকে বলে উঠল। আমাকে প্রভোগ করিস না আরিশা। আমি ধরে ফেলবি তোকে। ওয়েট ফর ইট। এটা দেখতে দেখতে কখন যে ধ্রুবর এই গাল থেকে ও গাল হাসি ছড়িয়ে পড়েছে খেয়ালই করেনি ও। হঠাৎ দুটো ছোট্ট হাত এসে ওর এক পা জড়িয়ে ধরল। নড়ে উঠল ধ্রুব। বাবা, তুমি এসে গেছ? মা, আপু, দিদা, বাবা এসে গেছে। 4 বছরের ছোট্ট আরিবাকে কোলে তুলে নিল ধ্রুব, আর সাথে সাথে বাবার চুলে হাত দিয়ে তা এলোমেলো করে দিল আরিবা। এটা ওর সবসময়ের খেলা। ওকে কাছে টেনে নরম তুলতুলে গালটাতে চুমু খেল ধ্রুব। ইতিমধ্যেই অর্ণিমা আর আরিশাও কাছে এসেছে। ধ্রুব একে একে ওদেরকেও একপাশ দিয়ে জড়িয়ে ধরল। আরিশা উচ্ছ্বসিত হয়ে ধ্রুবকে বলল, জানো বাবা, আজ আমি মাকে অলমোস্ট হারিয়ে দিয়েছিলাম স্কেটিংয়ে। অর্ণিমার দিকে তাকিয়ে দুষ্টুমর ছলে বলল ধ্রুব। হ্যাঁ হ্যাঁ, এখন আস্তে আস্তে তোর মা বুড়া হয়ে যাচ্ছে তো, তুই ইসিলি হারাতে পারবি। ডোন্ট ওয়ারি মা।
অর্ণিমা ক্ষেপে গিয়ে কিছু বলতে যাবে, তার আগেই ক্ষেপে গেল আরিশা। খবরদার বাবা, আমার মাকে বুড়া বলবা না, আমার মা অনেক বিউটিফুল, বলেই অর্ণিমাকে জড়িয়ে ধরল আরিশা। গর্বের সাথে ধ্রুবর দিকে তাকালো অর্ণিমা, মুখ দিয়ে একটা ভেংচি কেটে দিল স্বামীর দিকে। ধ্রুবও তখন আরিবাকে জড়িয়ে ধরে আরিশাকে বলল, ইস, মায়ের চামচি হয়েছিস তুই। আমার আরিবা বেবিই ভালো, বাবা ছাড়া কিচ্ছু বোঝে না, তাই না মা? শুধু বাবাকে আদর করে আমার এই বাচ্চাটা। বড় বড় চোখ করে তাকালো আরিবা। না বাবা, আমি তোমাকেও আদর করি, মাকেও আদর করি, দুজনকেই আদর করি। আরিবার পাকনা কথায় হো হো করে হেসে দিল সবাই। সেই সময় রাহেলা বেগমের আওয়াজে ওনার দিকে চাইল ওরা। নার্গিস, এই অবস্থায় কতদিন বলেছি তুমি বেশি কাজ করো না। নতুন শেফালি আছে তো, ওই করবে। তোমার 3 মাস চলছে, এখন একটু সাবধান থাকো। নার্গিস লজ্জায় মাথা নিচু করল। ম্যাডাম, সারাদিন তো রুমেই শুয়ে বসে কাটাই, আরও কত দিন বাকি, আর আমি তো নিজে কিছু করি না। শেফালিকে একটু ডিরেকশন দেই আর কি। না, তুমি আসলে কথা শোনার মেয়ে না। কই আফসার কই? এই আফসার, এখানে আসো তো। আফসার দৌড়ে এসে নার্গিসের পাশে দাঁড়াল। এই আফসার, তোমার বউকে একটু বোঝাও তো। কত করে বলি রেস্ট নিতে, শুনছেই না। আর তুমিও ওর খেয়াল রাখছ না একদম মনে হচ্ছে। আফসার লজ্জা পেয়ে মাথার পেছনে চুলকালো আর হাসল। ম্যাডাম, এখন থেকে আরও সতর্ক হব আমি। হমম, ভালো। এখন যাও, রেস্ট নাও। ওরা চলে গেলে ধ্রুব, অর্ণিমা আর বাচ্চারা এসে বসল রাহেলা বেগমের পাশে। তখনই ধ্রুব অর্ণিমাকে বলল, আজকে ইরফানের ফোন এসেছিল। ও আর সাজিয়া ওদের নতুন বাড়িতে শিফট হয়েছে। এখনের বাসাটা ওর অফিসের খুব কাছে। আমাকে জিজ্ঞেস করছিল কবে আসবো আমরা আমেরিকায়। খুশি হল অর্ণিমা। তাই তো, সেই যে 2 বছর আগে ওদের বিয়েতে গেলাম, এরপর তো আর যাওয়াই হয়নি। চলো এবার আরিশার সামার ভেকেশনে যাই আমরা। মা, কি বলেন? মিন্টু মামাদের সাথেও দেখা হয় না অনেক দিন। আর ইরফান আর সাজিয়ার নতুন সংসার দেখারও লোভ লাগছে অনেক। কম কষ্ট করতে হয়নি দুজনের। শেষ পর্যন্ত শিহাব ভাইয়াকে মানিয়েই ছেড়েছে ওরা। হেসে দিল ধ্রুব। ইরফান এটা পারবে জানতাম আমি। আমার বন্ধু বলে কথা। ইউ আর সো ফুল অফ ইউরসেলফ। আচ্ছা, এখন বলো আমরা যাব কি না? অর্ণিমার দিকে সরাসরি তাকিয়ে বলল ধ্রুব। তুমি যখন বলছো, না করার সাহস আমাদের কারোর নাই। সো ইয়েস, উই উইল গো। খুশিতে মেতে উঠল বাচ্চারা। রাহেলা বেগমও যোগ দিলেন তার নাতনিদের সঙ্গে। রাত 12টা। খান প্যালেসে সবাই ঘুম, শুধু দুজন ছাড়া। ধ্রুব অর্ণিমাকে নিয়ে ছাদের 3য় তলায় বসে আছে। প্রায় রাতেই তারা দুজন আসে এখানে। নির্জন, নিস্তব্ধ এই সময়টায় একে অপরকে কাছে টেনে নেয়। অনেক গল্প করে। আজও আমেরিকা যাওয়া নিয়ে আলোচনায় বসেছে অর্ণিমা। ধ্রুব শুধু ওর দিকে তাকিয়ে চুপচাপ শুনছে আর হাসছে। কিছুক্ষণ পর সেটা লক্ষ্য করল অর্ণিমা। কি ব্যাপার, হাসছো কেন? কিছু না বলে আগ বাড়িয়ে এসে অর্ণিমার ঠোঁটে ছোট্ট করে আদর করে দিল ধ্রুব। অবাক হয়ে গেল অর্ণিমা। এটা কি ছিল? আই লাভ ইউ।
অর্ণিমাও তখন হেসে দিল। ধ্রুবর বুকে মাথা রাখল ও আই লাভ ইউ টু। তুমি আমার জীবনে আসার পর থেকে আমার জীবনটা সম্পূর্ণ বদলে গেছে অর্ণিমা। আমি এত খুশি কখনোই অনুভব করিনি। I love you for everything you have given me. ইউ কমপ্লিট মি অর্ণিমা। I am incomplete without you. অর্ণিমা মুগ্ধ নয়নে তাকালো ধ্রুবর দিকে। Saying here ধ্রুব। আই অ্যাম ইনকমপ্লিট উইদাউট ইউ টু। তুমি ছাড়া আমার আসলেই কোনো অস্তিত্ব নেই। আমি ধ্রুবর অর্ণিমা, আর সারা জীবন সেটাই থাকতে চাই। জড়িয়ে ধরল ধ্রুব অর্ণিমাকে। বরাবরের মতোই ভালোবাসায় ওর হৃদয়ের মাঝে রেখে দিল চিরজীবনের জন্য। সমাপ্তি।